ঠাকুমা, আমি জমিতে যাচ্ছি। যদি তোমার কিছু কাজ থাকে বলো, করে দিয়ে তারপর যাব। আমার কাজ বলতে, হ্যাঁ, মনে পড়েছে, বাড়িতে একদম সরিষার তেল নেই। তুই অয়নের দোকান থেকে একটু এনে দিয়ে যা বাবা। কেন গো, এই তো সেদিনকে এনে দিলাম, এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? আ- আসলে ভুলটা ছিল আমারই। আমি সরিষার তেলের বোতলটা ধরতে গিয়ে উল্টে গেছে, বেশিরভাগটাই নষ্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এনে দিচ্ছি, ওই নিয়ে তুমি ভেবো না। এমনিতেই সংসার চলে খুব টানাটানি করে, আবার আমি সব কিছু নষ্ট করছি। তোর খারাপ লাগে বল? তুই এত কষ্ট করছিস, জমিতে খাটাখাটনি করছিস, আর এদিকে আমি। ঠাকুমা, আমি কিছু খারাপ মনে করিনি। মানুষ মাত্রই তো ভুল ভ্রান্তি হয়। তবে এবারের আলুর গাছগুলো দেখে মনে হচ্ছে খুব সুন্দর আলু হবে। তুমি এসব নিয়ে এত ভেবো না, আমি যাচ্ছি, এনে দিচ্ছি, কেমন? সত্যি তুই খুব ভালো রে। আচ্ছা তুই যা, সরিষার তেলটা আমায় দিয়ে তারপর জমিতে যাস। মোড়ল মশাই, আগের মাসে সকলেই সময় মতো কর দিয়ে দিয়েছে। আবার এমন কিছু আছে যারা একটু বেশি কর দিয়েছে। বেশি দিয়েছে মানে? আরে, যত কর বরাদ্দ ছিল তার থেকে বেশি দিয়েছে। আমি তো ওটাই বলছি আপনাকে। দেখবেন, খাতাটা খুলছি, দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ, দেখি তো কে দিয়েছে বেশি কর। দেখি নামটা দেখি। এই যে জমির মালিকানা যার নামে আছে, তিনি হলেন মাধবী দেবী। ওনার বরাদ্দ কর ছিল 200 টাকা, উনি দিয়েছেন 300 টাকা। বাবা, সকলে অজুহাত দিয়ে কর কমিয়ে দেয়, ইনি দেখছি বেশি বেশি দিয়েছেন। জি কর্তাবাবু, আমার স্পষ্ট মনে আছে, যখন কর আনতে গিয়েছিলাম তখন এই টাকাগুলো দিয়ে বলেছিল বাকি টাকাটা গ্রামের উন্নয়নে কাজে লাগাতে। তাহলে আমাদের গ্রামেও এরকম ব্যক্তি আছে। এই মহিলাটির নাম দেখে রাখো, যদি কোনোদিন ইনি সমস্যায় পড়েন তাহলে অবশ্যই সাহায্য করবে। হ্যাঁ কর্তাবাবু, আমি দেখে রেখেছি। আর ইনাদের আমি চিনি। মাধবী দেবীর অনেক বয়স, আজ এখানে চাষবাস করে। তার নাতির নাম হচ্ছে পলাশ। ছেলেটাও স্বভাব চরিত্র খুবই ভালো, শান্তশিষ্ট ভদ্র। হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছি, মানে সুশীল পরিবার। এদের মতো মানুষের ওপরওয়ালা মঙ্গল করুক, এটাই আশা করি। আর বলছি রঘু, এ মাসের কর দেওয়ার তারিখ কত? এই মাসের কর দেওয়ার তারিখ দেওয়া হয়েছে 20 তারিখ, আর আজকে হচ্ছে 10 তারিখ। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আগের বারের মতো কর জমা করে নেবে। আচ্ছা ঠিক আছে বাবু, আপনি যেমন বলবেন। বল পলাশ, তোকে কি দেব? আমাকে বেশি কিছু দিতে হবে না। তুমি 1 লিটার সরিষার তেল দিয়ে দাও। আপাতত এইটুকু নিয়ে গেলেই হবে, এই বোতলটাতে ভরে দাও। আচ্ছা, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি, তুই শুধু একটু অপেক্ষা কর। অয়েন্দা, আমাকে 1 কেজি চাল দেবে তো, ভালো সরু চালটা দেবে। আর পলাশ, তুই কি নিবি? ওই তো আমারটাই দিচ্ছে, 1 লিটার সরিষার তেল। গরিব মানুষ, কি আর নেব বল। তুই আর কাঁদুনি গাস না, চুপচাপ যেটা নিচ্ছিস নে, সব সময় কাঁদুনি গেই আছে। আরে, তুই কি করছিস সেটা? এভাবে কেকটাকে পকেটে ঢুকিয়ে নিলি কেন? এভাবে না বলে নিয়ে নিচ্ছিস? বের কর, বের কর, যেখানে ছিল সেখানে রাখ। এই জোচ্চোর, আগে কেকটাকে যেখানে ছিল সেখানে রাখ। তুই তো চাকরি করিস রে, তবুও চুরি করছিস। বেরিয়ে যা, বেরিয়ে যা আমার দোকান থেকে। অজয়, এভাবে কারো জিনিস না নিয়ে নেওয়া উচিত নয়, এটাকে চুরি বলে। যা এখন এখান থেকে, যা। পলাশ, আমি তোকে দেখে নেব, তুই আমার সাথে এরকম করলি। এই, তুই এখান থেকে যাবি? চোরের মায়ের আবার বড় গলা। পলাশ, তুই ভাগ্যিস বললি, না হলে আমার লোকসান হয়ে যেত। আর এই নে তোর সর্ষের তেল। এই নাও, ধরো তোমার টাকা। ঠাকুমা, কোথায় গেলে গো? এই যে সর্ষের তেল নিয়ে এসেছি। এই তো রে, আমি রান্নাঘরে, এখানে দিয়ে যা রে, তবেই আমি রান্না করব।
ঠাকুমা এই যে একেবারে 1 লিটার এনে দিয়েছি, এবার একটু সাবধানে দেখে শুনে কাজ করবে। হ্যাঁ রে বাপ, মানুষের ভুল একবারই হয়, দ্বিতীয়বার আর হয় না। কই তেলের বোতলটা একবারে দে দেখি এদিকে, আমি রান্না শুরু করি। আচ্ছা তুমি রান্না বান্না করো, আমি একবার জমিতে গেলাম, গিয়ে দেখি একটু কিছু কাজ আছে কিনা। আচ্ছা, তুই যা তাহলে, আর দুপুরে সময় মতো বাড়ি চলে আসিস, বেশি দেরি করিস না। না গো ঠাকুমা, ঠিক সময় চলে আসবো। এমনিতেই তো আমাদের জমিটা একদম ছোট্ট, কাজ করতেও বেশি সময় লাগে না। যা বাবা, ভালোভাবে গিয়ে কাজ কর। এই জমি তোর ঠাকুরদার একমাত্র স্মৃতি, এছাড়া যা ছিল সবই তো বিক্রি করে দিয়ে ধার দেনা মেটাতে হলো। ঠাকুমা তুমি এখন এসব কথা ছাড়ো, শুধু শুধু তোমার মন খারাপ হয়ে যাবে। আমি জমিতে গেলাম, তুমি রান্না করো। কি গো, তোমায় যেটা আনতে বললাম সেটা কোথায়? আমি আনিনি, আমি ভেতরে যাচ্ছি। এই তোমার কি হয়েছে বলো তো? তুমি এরকম ভাবে আমার সাথে কথা বলছো কেন? আর রেগে আছো কিসের জন্য? আমি অন্যের দোকানে গেলাম, সামনে দেখছি একটা কেক আছে, তা সেটা আস্তে আস্তে পকেটে ঢুকিয়ে নিচ্ছিলাম। ভাবলাম তুমি খাবে, তোমার জন্য আনবো। সেটা দেখে আমার বন্ধু পলাশ এমন চিৎকার করছে। আমি তো ওর কিছু ক্ষতি করিনি, ওর কি দরকার ছিল এইসব কথা বলবার? হ্যাঁ সেটাই তো, তোমার বন্ধু হয়ে তোমার পিছনেই ছুরি মারলো। তাহলে কেমন বন্ধু ভাবো একবার। এখন আমি হারে হারে টের পাচ্ছি, কিন্তু ওকে তো আমি ছেড়ে দেব না। কি করবে গো তুমি? ওর জন্য আজকে আমি অপমানিত হলাম, ছেড়ে কথা তো আমি বলবো না। গিন্নি, বাড়িতে গাছ মারবার ওষুধটা আছে তো? হ্যাঁ ছিল তো, আছে মনে হচ্ছে। কেন গো, ওষুধ নিয়ে কি করবে? আজকে রাত্রিবেলায় ওর জমিতে গিয়ে ছড়িয়ে দেব। গাছ তোর সতেজ থাকবে, কিন্তু আলু ভেতরে পচে যাবে। তখন বুঝতে পারবে আমার সাথে লাগতে আসবার কেমন মজা। সত্যি তুমি এসব করবে? শুধু শুধু আর কি দরকার বলো, ছাড়ো না। একবার টের পাওয়া উচিত আমি কি জিনিস। কে করেছে সেটা তো বুঝতে পারবে না। সবার কাছে ভালো সাজা বের করে দেব। তুমি শুধু ওষুধটাকে খুঁজে রাখবে কোথায় আছে, আজকে রাতে বেরোবো আমি। বের করাই আছে। ওই যে ঘরের কোণের কুলুঙ্গিতে রাখা আছে, যদি যাও নিয়ে যাবে। কিন্তু তুমি ভুল করছো, কারো এত বড় ক্ষতি করা উচিত না। ওটাই ওনার রুটি রুজির জায়গা। তুমি চুপ করো, আমি যা করছি ঠিকই করছি। কর্তাবাবু, আজকের মতো কাজ এখানেই শেষ হলো, বাকিটা আবার কালকে হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, অসুবিধে নেই। এগুলো পরের দিন করলেও হবে, দুপুর হয়ে গেল। হ্যাঁ কর্তাবাবু, বাড়ি যাব তো, গিয়ে স্নান খাওয়া দাওয়া করতে হবে, তারপর বিছানায় পিঠটা ঠেকাবো একটু। রঘু, আজকে তোমাকে বাড়িতে খেতে হবে না, তুমি আমার সাথে আমার বাড়িতে খেয়ে নাও। আগে না না কর্তাবাবু, সেটা আবার কি করে হবে, ওরকম হয় না। কেন খাওয়া যাবে না? তুমি আজকে আমাদের বাড়িতেই খাবে। কচি পাঁঠার মাংসের ঝোল হয়েছে, খেয়ে যাবে। কর্তাবাবু, আমি আপনার পাশে খেতে বসতে পারি না। আপনি এই গ্রামের মোড়ল, আর আমি সামান্য এক ব্যক্তি। আরে রঘু, মোড়ল হলো আমার পদ। আমিও তো তোমাদের মতো একজন সাধারণ মানুষ। তাহলে আমাকে কেন আলাদা করে দিচ্ছ? না আচ্ছা ঠিক আছে মোড়ল মশাই, আজকে আমি আপনাদের বাড়িতেই খেয়ে যাব, কিন্তু আমার এখনো স্নান হয়নি, স্নানটা করে আসি। হ্যাঁ তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি স্নান করতে আবার বাড়িতে যাবে নাকি? আমার স্নান ঘরে গিয়ে স্নান করে নাও। মাথায় একটুকু বুদ্ধি নেই, শুধু গোবর পোড়া। যেটা বলছি করে যাও। কিন্তু মোড়ল মশাই। আর কোনো কিন্তু নয়, আমি যেটা বলেছি সেটা করো, যাও। ব্যাস, আজকের মতো কাজ শেষ। ভালোভাবে সারও দিয়ে দিলাম জমিতে। এবারে আলু গাছগুলো সতেজ হয়েছে, আশা করছি ভালো ফলন দেবে। যাই, এবার বাড়ি যাই, ঠাকুমাও তো আমার মুখ চেয়ে বসে থাকবে।
ঠাকুমা, আজকে আমার পছন্দের লাউ ঘন্ট বানিয়েছো, আমি খুব খুশি হয়েছি। আমি তোকে চমকে দেব বলেই কিছু বলিনি, না হলে তো সকালেই বলতে পারতাম। তুমি খুব ভালো থেকো। ছোটবেলা থেকেই তোমার কাছে মানুষ হয়েছি, তুমি আমাকে মায়ের অভাবটা বুঝতেই দাওনি। এখন আর এসব বলিস না বাবা, তোর পছন্দের রান্না করেছি তো, তৃপ্তি করে খা। হ্যাঁ ঠাকুমা, খাচ্ছি তো। বলছি, আজকে গিয়ে আলু গাছগুলোতে ভালোভাবে সার দিলাম, এবারের ফলনটা দারুণ হবে। এত সতেজ আলু গাছ এই প্রথম আমাদের জমিতে হলো। বাহ, তাহলে এবারেও মোড়ল মশাইকে কিছু টাকা বেশি করে দেব, গ্রামের উন্নয়নে, ছোটদের পড়াশোনায় কাজে লাগবে। ঠাকুমা, তোমার আর আমার চিন্তা ভাবনাটা কতটা দেখো, আমি জমিতে দাঁড়িয়ে এই কথাটাই ভাবছিলাম। ও, তাই নাকি? আচ্ছা চল, এবার একটু বিশ্রাম করবি, খাওয়াও তো হয়ে গেল। সারা দিনের খাটাখাটনির পর তোরও একটু বিশ্রামের প্রয়োজন। গিন্নি, ভেতর থেকে ওষুধের বোতলটা এনে দাও। আমি পানি মিশিয়ে সবকিছু ঠিকঠাক করে রেখেছি, শুধু যাব, গিয়ে ছড়িয়ে দেব, মজা দেখবে কালকে সকালে। আমি আবারও বলছি গো তোমায়, এরকম করো না। আমার মুখের উপর কথা না বলে যেটা বলছি চুপচাপ করো। আমার অপমান আমি কোনোদিন মেনে নেব না। ঠিক আছে, আমি যাই। বাড়ির দরজাটা খোলা থাক, এমনি দিয়ে রেখো, আমি এক্ষুনি আসছি। বাবা, এবার তো বেশ ভালোই ফলন হয়েছে দেখছি। আলু গাছগুলোর যৌবনতা উপচে পড়ছে। কিন্তু কি আর করবি পলাশ, তোর ভাগ্যটাই খারাপ। সকালবেলায় আমার সাথে লাগতে এসেছিলিস, আমার কিচ্ছু করবার নেই রে। ব্যাস, আমার কাজ সমাপ্ত। এখন কিছু বোঝা না গেলেও কালকে সকালবেলায় দেখবে মজা। বুঝবি এবার পলাশ, কত ধানে কত চাল। সবার সামনে আমাকে অপমান করেছিলিস, হ্যাঁ? কি ভাবলি তোকে ছেড়ে দেব? এবার বোঝ কেমন লাগে। হায় হায় বিধাতা, আমার কি হলো? কালকে দেখে গেলাম সতেজ ফসল, আর আজকে সমস্ত গাছ পচে গেল। কে আমার এরকম ক্ষতি করলো বিধাতা? আমি তো কারোর কোনোদিন ক্ষতি করিনি, সব সময় সবার ভালো চেয়েছি। পলাশ, কি হয়েছে গো? তুমি এভাবে কাঁদছো কেন? দাদা, দাদা কি আমার এত বড় ক্ষতি করে দিল? কালকে দেখে গেলাম আলু গাছগুলো কত ভালো ছিল, আর আজকে সকালে এসে দেখছি সব গাছ পচে গেছে। কেউ এতে ওষুধের প্রয়োগ করেছে, তাই জন্যই হয়েছে, এ তো দেখি বোঝা যাচ্ছে। আর বুঝতে পেরেও কি হবে? যা ক্ষতি হবার তো হয়েই গেল। আমার কত টাকা লোকসান হয়ে গেল। এই কাজটি যে করেছে তাকে তো আমরা ধরতে পারবো না, কিন্তু এইটুকু বলতে পারি, কারোর ক্ষতি করে কেউ সুখী থাকতে পারে না, দেখবে ওর দ্বিগুণ ক্ষতি হবে। না না, কারোর ক্ষতি আমি চাই না। তবে এবার আমরা খাবো কি? মোড়ল মশাইকে কর দেবো কিভাবে? আমাদের কাছে তো তেমন কোনো টাকা নেই। পলাশ, আমি দেখছি কি করা যায়, যতটা পারবো চেষ্টা করব তোমার জন্য করবার। এখন তুমি বাড়ি যাও, আর এবার যখন মোড়ল মশাইয়ের সাথে দেখা করবে, সাথে আমি ওখানে থাকবো, আমি ব্যবস্থা করে দেবো, চিন্তা নেই। ধন্যবাদ রঘুবাবু, আমাদের পাশে থাকবেন একটু। হ্যাঁ হ্যাঁ, গরিব দুঃখীদের পাশে আমরা আছি, চিন্তা করো না, বাড়ি যাও এখন। একটু তাড়াতাড়ি নাও গো, তোমার তো অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে। এই তো তবু যতটা পারছি তাড়াতাড়ি করছি, এর থেকে তাড়াতাড়ি আর করতে পারবো না, একটু দেরি হলে অসুবিধে নেই। তুমি তো দেখছি প্রত্যেক দিনই প্রায় দেরি করেই যাচ্ছ, অফিসে তোমায় কিছু বলে না? আরে না না, কি আর বলবে। আরে আরে, চিঠি বাক্সে পিয়ন কখন চিঠি দিয়ে গেল, গিন্নি একটু নিয়ে আসো তো। হ্যাঁ, আমি নিয়ে আসছি। আমিও তো দেখিনি কখন দিয়ে গেছে।
কি হলো গো তোমার? চিঠিতে কি এমন লেখা আছে? একেবারে চুপ করে গেলে। আমাকে চাকরি থেকে বের করে দিয়েছে। আমি নাকি ঠিকঠাক ভাবে কাজ করছি না। এবার আমাদের পথে বসতে হবে। কি বলছো গো তুমি? তুমি ঠিক বলছো তো, আর নাকি আমার সাথে মশকরা করছো? তুমি তুমি একবার চিঠিটা পড়ে দেখে নাও গিন্নি, আমাদের সব শেষ হয়ে গেল। এসব উল্টো পাল্টা লেখা আছে। তোমার চাকরি কেন যাবে? তুমি অফিসে যাও একবার, গিয়ে কথা বলো। আর অফিসে গিয়ে লাভ নেই। এখানে কোম্পানির মালিকের স্বাক্ষর করা আছে। এই চাকরি আর আমি করতে পারবো না, আমাদের সব শেষ। পলাশ, কি হলো রে? তুই ওইভাবে মাটিতে বসে পড়লি কেন? কিছু সমস্যা? কিছু সমস্যা নয় গো, অনেক সমস্যা। কেউ আমাদের অনেক বড় ক্ষতি করে দিয়েছে। কি হয়েছে রে? বল, কে ক্ষতি করলো আমাদের? ঠাকুমা, তুমি এত উত্তেজিত হয়েও না। তোমার রক্তচাপ বেড়ে যাবে। আমাদের জমিতে কেউ বিষ ওষুধের প্রয়োগ করেছে। সমস্ত আলু গাছ পচে গেছে। তুই কি বলছিস রে এসব? ওই একটা মাত্র জমি আমাদের, তার ফসল পচে গেলে এবার আমরা খাবো কি? জীবন যাপন করব কিভাবে? তুমি এত চিন্তা করো না, আমি ওটাই ভাবছিলাম। আমার বন্ধু অজয় তো চাকরি করে। ওর কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকলেও থাকতে পারে। ওর থেকে কিছুদিনের জন্য ধার নিয়ে আসবো। কিন্তু ও কি তোকে টাকা ধার দেবে? আর যদি না দেয় তখন কি হবে? হ্যাঁ, ও আমার খুব ভালো বন্ধু। ও আমাকে টাকা ধার দিলে একবার মোড়ল মশাইয়ের কাছে যাব, দেখি কি হয়। বিধাতা আমাদের এত বড় ক্ষতি করে দিল। আমরা কার ক্ষতি করেছিলাম? কিসের শাস্তি দিচ্ছ তুমি? এই ফসলটা হয়তো আমাদের কপালে ছিল না, তাই জন্যই কেউ বিষ ওষুধ প্রয়োগ করে পচিয়ে দিয়েছে। কিন্তু কে করেছে তো জানি না। আচ্ছা ঠাকুমা, তুমি বসো, আমি একবার অজয়ের কাছ থেকে ঘুরে আসি, দেখি যদি কিছু টাকা পাই। অজয়, অজয়, বাড়িতে আছিস নাকি অফিসে চলে গেলি রে? না, আমি অফিসে যাইনি। কেন, কি দরকার বল? আমার জমিতে কেউ বিষ ওষুধ প্রয়োগ করে দিয়েছে রে। সব ফসল পচে গেছে। এই বিপদের সময় আমাকে কিছু টাকা ধার দিবি? মানে আমি আস্তে আস্তে তোকে দিয়ে দেব। না রে, আমি তোকে টাকা ধার দিতে পারবো না। আমার চাকরি চলে গেছে। সে কি রে, এসব আবার কখন হলো? কাল পর্যন্ত তো বলছিলিস আজকে অফিসে যাবি। আজকে সকালে ওর অফিস থেকে একখানি চিঠি আসে। তাতে পরিষ্কার করে লেখা ছিল অজয়কে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। এ বাবা, ব্যাপারটা খুবই খারাপ হয়ে গেল রে। তোর অবস্থাটাও আমার মতনই। আমার উপর কার রাগ ছিল জানি না। আমার এভাবে ক্ষতি করলো, আবার তোর চাকরিটাও চলে গেল। কি যে হচ্ছে! সেটাই, দুই বন্ধুরই ক্ষতি হয়ে গেল। কি আর করা যাবে? আচ্ছা ঠিক আছে, আমি এখন তাহলে আসি। এটা তোমার কারণেই হয়েছে। তুমি পলাশ দাদার ক্ষতি করলে, ওই জন্য তার দ্বিগুণ ক্ষতি তোমার হয়ে গেল। এখন আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি। হ্যাঁ, এই সামান্য বিষয়ে ওরা এত বড় ক্ষতি করা আমার উচিত হয়নি গো। আর ভেবে কি হবে? কথাতেই তো আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। গিন্নি, তুমি আমার পাশে থেকো। আমি কিছু একটা কাজ করে ঠিক সংসার চালিয়ে নেব। পারবো না আমি তোমার সাথে থাকতে। আমি ওই রোজের নুন ভাত খেতে পারবো না। চললাম আমি বাপের বাড়ি। মোড়ল মশাই, আমি ভেতরে আসতে পারি? আপনার সাথে খুব দরকারি কথা ছিল। কর্তাবাবু, আমি বলেছিলাম না আপনাকে, পলাশদের জমির ফসল কেউ পচিয়ে দিয়েছে, মানে পলাশ এসেছে। হ্যাঁ, তুমি এসো এসো।
আমি সব কিছুই শুনেছি। হ্যাঁ, তো কি বাজে ব্যাপার, এরকম ভাবে ফসল নষ্ট করে দিচ্ছে। হ্যাঁ, কি আর করবে বলুন? মনে হয় আমার উপর কারো রাগ ছিল, তাই এই দুর্দশা আজকে আমার। তুমি একদম চিন্তা করো না পলাশ, আমি তোমার পাশে আছি। তোমরা খুব ভালো মানুষ, পরিশ্রম করো। আগের বারে কর বেশি দিয়েছিলে তো, সেটাও আমি দেখেছি। জি কর্তাবাবু, আগের বারেও ফলন ভালো হয়েছিল, তাই জন্য একটু বেশি দিয়েছিলাম। যদি গ্রামের উন্নয়নে কাজে লাগে, ছোট ছোট ভাই বোনেরা পড়াশোনার সুযোগ পায়। এই মনোভাবকে আমি সেলুট জানাই। কর্তাবাবু, এবারে ওদের কর্মকুপ করে দিলে হয় না? বেচারি কিভাবে দেবে? হ্যাঁ কর্তাবাবু, খুব ভালো হয়। কি করব আমরা, আমাদেরকে পথে বসতে হবে এবার। বাড়িতে বৃদ্ধ ঠাকুমা আছে, আমি একা সংসার চালাই। কি যে করব, আমি কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না। তুমি একদম চিন্তা করো না পলাশ, যখন থেকে আমি এরকম শুনেছি তখন থেকেই আমি ঠিক করেছি তোমাদের কর মকুব করে দেব। তোমাদের কোনো অসুবিধা হবে না। সত্যি আপনি মহান। এই বিপদের সময় আমার পাশে দাঁড়িয়ে খুবই সাহায্য করলেন। এবার আর আমার ঠাকুমাকে কষ্টে থাকতে হবে না। পলাশ, তুমি ওই জমিতে আবার চাষ করো। এবার আমরা দেখছি কে নষ্ট করে তোমার ফসল। আচ্ছা বাবু, তাহলে আমি আসছি কর্তাবাবু, ভালো থাকবেন।